দেখো আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 লাইফ সায়েন্সের 4th চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি অভিব্যক্তি আর অভিযোজন সম্বন্ধীয় রিলেটেড যে চ্যাপ্টার সেটা হলো 4th চ্যাপ্টার। এই 4th চ্যাপ্টার থেকে কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের মাধ্যমিকে 4 দাগের প্রশ্নে যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে থাকে সেই দাগের প্রশ্নোত্তরগুলো মানে সেই 5 দাগের প্রশ্ন উত্তরই আমি এখানে মানে চ্যাপ্টার 4 থেকে কি 5 দাগের প্রশ্ন মানে যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে থাকে চ্যাপ্টার 4 থেকে প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে এরকম কি প্রশ্ন হতে পারে তোমাদের কয়েকটা এখানে নিয়ে এসে দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এখানে প্রত্যেকটা পুরো গোটা প্রশ্নের মান থাকছে 5, কিন্তু তার মধ্যে দুটো ডিভিশন থাকে, একটা থাকে 2 একটা 3, অর্থাৎ 5 দাগটা 2 + 3 হিসাবে বা 3 + 2 হিসাবে কিন্তু বিভক্ত থাকে। ঠিক আছে, মানে 5 দাগটা দুটো পার্টে বিভক্ত থাকে। তাহলে তোমাদের চ্যাপ্টার 4 মানে অভিব্যক্তি এবং অভিযোজন থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এখানে তোমাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন দেখো, জীবাশ্ম কাকে বলে এবং তার সঙ্গে দিয়েছে জীবাশ্মের গুরুত্ব লেখো। জীবাশ্ম কাকে বলে তার জন্য আছে 2 মার্কস, জীবাশ্মের গুরুত্ব লেখো তার জন্য আছে 3 মার্কস, টোটাল রয়েছে এখানে 5 মার্কস। দেখো জীবাশ্ম কাকে বলে, ভূগর্ভের শিলাস্তরে সুদীর্ঘকাল যাবৎ প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত কিছু আজকের পৃথিবীতে লুপ্ত জীবদের আংশিক বা সামগ্রিক প্রস্তরীভূত অবস্থা বা তার ছাপকেই কি বলে, জীবাশ্ম। এটা একটু যদি ডিটেলে তোমাদের বুঝিয়ে দিই তাহলে এরকম হয় যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে মাটি পাওয়া যায় তাকে আমরা বলি পলি মাটি, তাকে আমরা বলি পলি মাটি। এই পলি মাটি সমুদ্রের স্তরে স্তরে জমা হয়। তাহলে সমুদ্র তীরবর্তী অঞ্চলের ওই পলি মাটিতে কোনো মৃতদেহ বা কোনো উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ যদি চাপা পড়ে তাহলে উপরে পলিমাটি স্তরে স্তরে জমছে এবং নিচেও পলিমাটি আছে এবং ভূগর্ভ থেকে তাপ এবং উপরের চাপে ওই পলিমাটিটা কালক্রমে পাললিক শিলায় পরিণত হয়। পাললিক পলিমাটি প্রথমে থাকে, সেটা পাললিক শিলায় পরিণত হয়। এই পাললিক শিলায় ওই প্রাণী বা উদ্ভিদের অবিকৃত ছাপ থেকে যায়। বহু বছর পর ওটা যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখবো যে পাললিক শিলায় এরকম অবিকৃত ছাপ থেকে গেছে। পৃথিবী সৃষ্টির আদি যুগে এরকম অনেক জীব ছিল যাদের আমরা এরকম প্রস্তরীভূত অবস্থায় পেয়েছি জীবাশ্ম আকারে, যার থেকে আমরা অনুমান করতে পারি পৃথিবীর সৃষ্টির আদি যুগে কীরকম জীব পৃথিবীতে ছিল। তাহলে অভিব্যক্তির সাপেক্ষে জীবাশ্ম গঠিত প্রমাণ হলো অন্যতম প্রমাণ। জীবাশ্ম গঠিত প্রমাণ থেকেই অনুমান করা যায় যে পৃথিবীর সৃষ্টির আদি যুগে কীরকম জীব পৃথিবীতে বসবাস করতো। মানে ডায়নোসরেরও কিন্তু এরকম একটা অবিকৃত প্রস্তরীভূত অবস্থায় ছাপ আমরা পেয়েছিলাম, যার থেকে আমরা কল্পনা করতে পারি যে বহু কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করতো এরকম একটা সরীসৃপ যার নাম ছিল ডায়নোসর। যাই হোক, তাহলে তোমরা বুঝতে পারলে যে জীবাশ্ম কী। এবার দেখো জীবাশ্মের গুরুত্ব, এটা পয়েন্ট ওয়াইজ লেখার এখানে চেষ্টা করেছি, তোমাদের কাছে লিখে দিয়েছি। এই জীবাশ্মের গুরুত্বর জন্য আছে 3 মার্কস। এটা এরকম বক্স করে করে লিখবে তাহলে প্রায়োরিটি পাবে। এরকম যদি বক্স করে লেখো যে জীবাশ্ম কি, একটা বক্স করে দিলে এবং জীবাশ্মের গুরুত্ব কি বক্স করে দিলে তাহলে এক্সামিনারের দেখতে সুবিধা হবে এবং পার্ট মার্কিং করতেও সুবিধা হবে। এখানে পার্ট মার্কিংয়ে 2+ এবং এখানে 3+ বসাতে সুবিধা হবে, কারণ তুমি এখানে বক্স করে দিচ্ছ সেই কারণে। দেখো এবার চলে আসি জীবাশ্মের গুরুত্ব কি। আইসোটপিক বিশ্লেষণের মাধ্যমে কোনো জীবাশ্মের বয়স নির্ধারণ করে জীবাশ্মভূত সেই জীবের এই পৃথিবীতে আবির্ভাবের সময়কাল জানা যায়। তাহলে কোনো জীবাশ্ম থেকে আমরা গণনা করে বলতে পারি যে জীবাশ্মটা কত দিন আগেকার। ঠিক আছে, তাহলে এর পৃথিবীতে আবির্ভাবের সময়কাল কোনো জীব বা উদ্ভিদের এর থেকে আমরা বলতে পারি। নেক্সট পয়েন্ট দেখো, বিলুপ্ত জীবদের ভৌগোলিক বিস্তার সম্বন্ধে ধারণা পাওয়া যায়। যেমন জার্মানিক বেভারিয়া অঞ্চলে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম খুঁজে পাওয়ায় আমরা অনুমান করতে পারি যে লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলে আর্কিওপটেরিক্সের বাস ছিল। ঠিক আছে, এই আর্কিওপটেরিক্স যে একটা প্রাণী ছিল সেটা কিন্তু আমরা জীবাশ্ম থেকেই প্রমাণ পাই। নেক্সট দেখো, জীবাশ্ম থেকে বিলুপ্ত জীবদের আকৃতি, গঠন
প্রভৃতির ধারণা পাওয়া যায়। জীব বা উদ্ভিদের আকৃতি কেমন ছিল, ওটার গঠনই বা কেমন ছিল, তার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। জীবাশ্মের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ু পরিবেশ সম্বন্ধে ধারণা মেলে। নেক্সট, জীবাশ্মভূত জীবদের স্বভাব ও খাদ্যাভ্যাস সম্বন্ধে কিছু আন্দাজ করা যায়। নেক্সট, এখনকার পৃথিবীর জীবিত জীবদের পূর্বপুরুষের সন্ধান মেলে, মানে এখন যে জীবরা বর্তমান পৃথিবীতে বসবাস করছে তাদের পূর্বপুরুষ জীবরা কেমন ছিল তার সন্ধান মেলে। যেমন উদাহরণ এখানে একটা দিয়েছি, জীবাশ্ম থেকেই আমরা জানতে পারি আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে ইওসিন যুগে পৃথিবীতে বর্তমান ঘোড়া ইকুয়াসের আদি পুরুষ ইওহিপ্পাস বাস করত। বর্তমান যে ঘোড়া তোমরা জানো তাকে আমরা বলি ইকুয়াস, তার আদি পূর্বপুরুষের নাম হলো ইওহিপ্পাস। ঠিক আছে, তাহলে ইওহিপ্পাসের যে বসবাস করতো পৃথিবীতে এবং তাদের গঠনই বা কেমন ছিল তার থেকে একটা সাম্যক ধারণা আমরা এই জীবাশ্ম থেকেই পেতে পারি। নেক্সট, জীবাশ্ম থেকে হারানো সূত্র বা মিসিং লিঙ্ক সম্বন্ধে ধারণা পাওয়া যায়। মিসিং লিঙ্ক এরকমই একটা উদাহরণ আর্কিওপটেরিক জীবাশ্মে, এই আর্কিওপটেরিক্সের যে জীবাশ্মটা পাওয়া গেছিল তাতে যেরকম সরীসৃপের বৈশিষ্ট্য ছিল সেরকমই পাখির বৈশিষ্ট্য ছিল। আর্কিওপটেরিক্স নামে যে প্রাণীটা আবিষ্কৃত হয়েছে তাতে যেরকম একাধারে সরীসৃপের বৈশিষ্ট্য আছে সেরকম পাখির বৈশিষ্ট্য আছে। উভয় শ্রেণীর বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায় যে সরীসৃপ থেকেই বিবর্তনের মাধ্যমে পাখির উৎপত্তি হয়েছে। বিবর্তনের সাপেক্ষে এটা প্রমাণ দেয় যে আমরা বিবর্তন দেখেছি যে মাছ থেকেই কি এসছে, বিবর্তনটা যদি দেখেছি আমরা অভিব্যক্তিতে জানি যে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে মাছ থেকে এসেছে কি উভচর, উভচর থেকে এসেছে সরীসৃপ, সরীসৃপ থেকে এসেছে পক্ষী এবং পক্ষী থেকেই উদ্ভব হয়েছে স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। তাহলে অভিব্যক্তি যে এই প্রমাণ সেটা সাক্ষ্য বহন করছে আর্কিওপটেরিক্স। এক্ষেত্রে আর্কিওপটেরিক্স সাক্ষ্য বহন করছে যে কারণ আর্কিওপটেরিক্সের ক্ষেত্রে আমরা সরীসৃপের বৈশিষ্ট্য পেয়েছি ও পাখির বৈশিষ্ট্য পেয়েছি, এর থেকেই প্রমাণ করা যায় কিন্তু যে সরীসৃপ থেকেই পাখির উদ্ভব হয়েছে। নেক্সট দেখো, জীবাশ্ম থেকে নির্দিষ্ট কিছু জীবগোষ্ঠীর উৎপত্তি এবং ক্রমবিবর্তন সম্বন্ধে জানা যায়। কিছু পার্টিকুলার কিছু জীবগোষ্ঠী আছে যাদের উৎপত্তি এবং ক্রমবিবর্তন মানে ক্রমান্বয়ে তারা জেনারেশন আফটার জেনারেশনে বা এক যুগ থেকে অন্য যুগে কীভাবে বিবর্তন ঘটে ঘটে আজ এই যুগে বা এরকম প্রাণী রয়েছে সেই ক্রমবিবর্তনের ধারাও কিন্তু পাওয়া যায়। এই ক্রমবিবর্তনের সাক্ষ্য বহন করছে কে, তোমরা পড়েছো পাঠ্যপুস্তকে ঘোড়ার বিবর্তনের ইতিহাস কিন্তু আমরা এই জীবাশ্ম থেকেই পেয়েছি যে কোন যুগে ঘোড়ার আকৃতি কেমন ছিল এবং বর্তমানেই বা ঘোড়ার আকার আকৃতি কেমন হয়েছে। নেক্সট দেখো, এরই আন্ডারে রয়েছে ডিপ্লোভার্টিব্রান নামে জীবাশ্মের মাধ্যমে মাছ আর উভচর প্রাণীর বৈশিষ্ট্য পাওয়া যায় এই জীবাশ্মে। তার থেকে মাছ থেকেই যে উভচর প্রাণীর উদ্ভব হয়েছে বলে এই জীবাশ্ম থেকে কিন্তু অনুমান করা যায়। টেরিডোস্পার্ম নামে উদ্ভিদে ফান এবং ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পাওয়া যায়। এই কারণেই ফানজাত উদ্ভিদ থেকেই ব্যক্তবীজির আবির্ভাব ঘটেছে বলে মনে করা হয়। ঠিক আছে, ফান থেকেই কিন্তু ব্যক্তবীজির উদ্ভব ঘটেছে। ঠিক আছে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা এই জীবাশ্ম গঠিত প্রমাণ দেখি তাহলে দেখব পৃথিবীতে এসছে কে, প্রথমে শৈবাল, পৃথিবীতে প্রথমে এসছে শৈবাল, তারপরে এসছে ছত্রাক, তারপরে এসছে ব্রায়োফাইট। এই ব্রায়োফাইটকেই কিন্তু বলা হয় উভচর উদ্ভিদ, এই ব্রায়োফাইটকে বলা হয় উভচর উদ্ভিদ। আমাদের ক্ষেত্রে উভচর এখানে যেমন দেখছো ব্যাঙ, সেরকমই ব্রায়োফাইটকেই কিন্তু বলা হচ্ছে, এটা জেনে রাখো, উভচর উদ্ভিদ। কারণ ব্রায়োফাইট মেনলি স্থলে বাস করে কিন্তু জননের জন্য এদের জলে যেতে হয়, সেই জন্য এদের বলে উভচর উদ্ভিদ। আর এই ব্রায়োফাইট থেকেই এসছে টেরিডোফাইট। এই টেরিডোফাইটকেই বলা হয় ফান জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইটকেই বলা হয় ফান জাতীয় উদ্ভিদ। আর এই টেরিডোফাইট আর আরেকটু জেনে নাও, ব্রায়োফাইটকে বলা হয় মস জাতীয় উদ্ভিদ। আর এই টেরিডোফাইট থেকেই এসছে ব্যক্তবীজী উদ্ভিদ। আর এই ব্যক্তবীজী থেকেই এসছে গুপ্তবীজী।
গুপ্তবীজির মধ্যে আবার দুটো ভাগ দেখা যায়। প্রথমে এসছে একবীজপত্রী, প্রথমে এখান থেকে দুটো ভাগ পাওয়া যায়, প্রথমে এসছে একবীজপত্রী, তারপরে এসছে দ্বিবীজপত্রী। যাই হোক, তাহলে এক্ষেত্রে এখানে আমরা যেমন দেখালাম যে মেরুদণ্ডী প্রাণীর কিভাবে বিবর্তন ঘটেছে, মাছ থেকে, উভচর থেকে, সরীসৃপ থেকে, পক্ষী থেকে স্তন্যপায়ী, এখানে সেরকম আমরা দেখালাম যে উদ্ভিদের কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে বিবর্তন ঘটেছে। এখানে আমরা দেখালাম প্রথমে এসছে শৈবাল, শৈবাল থেকে ছত্রাক, থেকে ব্রায়োফাইট, থেকে টেরিডোফাইট, থেকে ব্যক্তবীজি, থেকে গুপ্তবীজি, এবং গুপ্তবীজির মধ্যে এসছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এই সবই এখানে টেরিডোস্পার্মের যে উদাহরণটা বলা হলো তার থেকে কিন্তু সেটাই সাক্ষ্য বহন করে যে ফার্ন থেকেই কিন্তু ব্যক্তবীজি উদ্ভিদের উদ্ভব হয়েছে। নেক্সট দেখো, মাছের দেহের যে পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। মাছের পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব, এটা একটা সায়েন্টিফিক টার্মিনোলজি, অবশ্যই এটা ব্যবহার করবে। আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে যথাক্রমে মাছের জলের উপরে ভাসতে বা জলের গভীরে নামতে অথবা জলের যে কোনো স্থানে স্থিতিশীল থাকতে সাহায্য করে। এই জন্য পটকাকে মাছের জলস্থিত অঙ্গ বলা হয়। ঠিক আছে, মাছের পটকা তোমরা জানো, পটকার গঠনে এরকম দুটো ক্যাভিটি বা গহ্বর দেখা যায়। এখানে ফার্স্ট ক্যাভিটিটা ছোট, পরেরটা বড়। ফার্স্ট ক্যাভিটিতে রেড গ্ল্যান্ড থাকে যেখান থেকে একটা গ্যাস নির্গত হয়। সেকেন্ড ক্যাভিটিতে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক থাকে। এই ফার্স্ট ক্যাভিটি বা এখান থেকে যে রেড গ্ল্যান্ড থেকে যে গ্যাস উৎপন্ন হচ্ছে তার ফলে পটকাটা ফুলে যায়, তখন মাছ জলের উপরে ভাসে। আর সেকেন্ড ক্যাভিটিতে অর্থাৎ রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালকগুলো যখন পুরো গ্যাসটা শোষণ করে নেয় তখন পটকাটা একেবারে চুপসে যায়, তখন মাছ একেবারে জলের নিচে চলে আসে। এইভাবে মাছের দেহের পটকা বায়ুর পরিমাণকে নির্দিষ্টভাবে মেনটেন করে কখনো উপরে, কখনো নিচে, কখনো বা যে কোনো জলতলে যে কোনো স্থানে স্থিত থাকতে সহায়তা করে। এই জন্য পটকাকে মাছের জলস্থিত অঙ্গ বলা হয়। আচ্ছা, মাছের যে জলস্থিত অঙ্গ পটকাকে বলে এটা বুঝলে। নেক্সট এটার সঙ্গে একটা 3 নম্বরের প্রশ্ন ছিল, এটা গেল 2 নম্বরের প্রশ্ন। এর সঙ্গে একটা 3 দাগের প্রশ্ন ছিল, এই 2 আর 3 মিলে হচ্ছে আমাদের 5। আচ্ছা, এর সঙ্গে 3 দাগের প্রশ্নটা ছিল পায়রার বায়ুথলির গুরুত্ব লেখো। এই বায়ুথলি পায়রার দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে এবং নেক্সট কি আছে, অক্সিজেন সঞ্চয় করে রাখা ছাড়াও পায়রার দেহে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে তাকে উড়তে সাহায্য করে। এছাড়া দেহের ভারসাম্য নিয়ন্ত্রণেও বায়ুথলিগুলো কিছুটা সাহায্য করে। তোমরা তো জানো যে পায়রার 9টা বায়ুথলি আছে, সেগুলো এভাবে পায়রাকে সাহায্য করছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো, সুন্দরী গাছে কি কি পোকার মূল দেখা যায় আর শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কাকে বলে? সুন্দরী গাছে কি কি প্রকারের মূল দেখা যায়, এর জন্য আছে 3 মার্কস, এবং শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কাকে বলে, এর জন্য আছে 2 মার্কস। তাহলে কি কি প্রকারের মূল দেখা যায়, প্রথমেই দেখো চলে আসি শ্বাসমূল। মাটিতে প্রচুর পরিমাণ অজৈব লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, তাই উদ্ভিদের কিছু শাখামূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে। এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাসছিদ্র বা নিউম্যাটোফোর থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলো বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। এই রকম মূলকেই কিন্তু কি বলে, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তাহলে এটা 1 টাইপ অফ রুট বা মূল। নেক্সট আরেক প্রকার মূল থাকে, তাকে বলে ঠেস মূল। গাছগুলি নরম ও কর্দমাক্ত মাটিতে জন্মানোর ফলে যাতে সহজে পড়ে না যায় তার জন্য কাণ্ডের গোড়ায়, ভালো করে পয়েন্ট আউট করো, কাণ্ডের গোড়ার দিক থেকে এইরকম অস্থানিক মূল বেরিয়ে মাটিতে প্রবেশ করে। এই মূলগুলিকেই কিন্তু ঠেস মূল বলে। এই মূলগুলোকে বলা হচ্ছে ঠেস মূল। নেক্সট আরেক প্রকার মূল থাকে অধিমূল। সুন্দরী গাছের গুড়ির নিচের দিকে চারপাশ থেকে কতগুলো চ্যাপ্টা তক্তার মতো অংশ বের হয়ে মাটির মধ্যে প্রবেশ করে। তক্তার মতো এই অংশগুলোকে বলে অধিমূল। অধিমূল সুন্দরীর গোড়াকে খাড়াভাবে থাকতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে প্রধানত সুন্দরী গাছে 3 রকমের মূল আছে। একটা শ্বাসমূল, জানো যে মূলগুলো মাটির নিচে গিয়েও আবারও মাটির উপরে উঠে আসে, এগুলো হলো শ্বাসমূল। আর গাছগুলো নরম কর্দমাক্ত মাটিতে জন্মানোর ফলে সহজে যেন পড়ে না যায় সেই জন্য কাণ্ডের গোড়ার দিকে এরকম অস্থানিক মূল বেরোচ্ছে, যেগুলো গাছটা ঠেসান দিয়ে আছে, এই জন্য একে বলা হচ্ছে ঠেস মূল। এছাড়া গাছের গুড়ির নিচের দিকে চারপাশে কতগুলো চ্যাপ্টা তক্তার মতো মূল আছে, যার ফলে গুড়িটা খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে পারছে। সমুদ্রের জল তো আছেই,
সমুদ্রের জল থাকা সত্ত্বেও সমুদ্র তীরবর্তী এলাকায় যেই গাছগুলো জন্মাচ্ছে, ফলে এইরকম 3 ধরনের ক্রাইটেরিয়া মূলের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা সমুদ্র তীরবর্তী মৃত্তিকার জল যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও, মানে জল তো যথেষ্ট আছে কিন্তু মাটিতে রয়েছে লবণ আর খনিজ লবণ বেশি রয়েছে, সেই জন্য বেশি থাকায় গাছ ওই জল শোষণ করতে পারে না, অর্থাৎ শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক। একটু বোঝার চেষ্টা করো, সমুদ্র তীরবর্তী অঞ্চলের জলে, সমুদ্র তীরবর্তী ধরো এখানে রয়েছে সমুদ্র আর এখানে ধরো গাছও আছে, তাহলে গাছের মাটিতে কিন্তু জল কিন্তু আছে সাফিসিয়েন্ট, তাহলে কেন শুষ্ক বলা হচ্ছে? জল থাকা সত্ত্বেও এই উদ্ভিদের যে মূল, তারা কিন্তু এই জল শোষণ করতে পারছে না, কারণ জলটা শোষণের অযোগ্য, কারণ এই জলে রয়েছে খনিজ লবণ পরিমাণ খুবই বেশি, তাই জল শোষণ করতে পারছে না, শোষণের পক্ষে অযোগ্য, গাছের পক্ষে এই জল অযোগ্য, সেই জন্য একে শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক বলা হচ্ছে, যেহেতু শরীরের উপযোগী নয়। সমুদ্র তীরবর্তী এই জলটা শরীরে, মানে কোনো প্রাণীর শরীরে গ্রহণের উপযোগী নয়, এই জন্য একে শুষ্ক বলা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে মাটিতে লবণ এবং খনিজ লবণের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও গাছ ওই জল কিন্তু শোষণ করতে পারে না, তাই এই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। নেক্সট দেখো রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? মানুষের 3টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। জীবদেহে যেসব অঙ্গ এককালে পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল কিন্তু ক্রমবিবর্তনের ফলে বর্তমান প্রজন্মের কার্যক্ষমতা হারিয়ে অপেক্ষাকৃত ছোট আকারের এবং কার্যবিহীন অঙ্গে পরিণত হয়েছে, তাদের লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। মানে যে অঙ্গ আমরা যত ব্যবহার করব সে অঙ্গ কিন্তু তত অ্যাক্টিভ হবে, আর যে অঙ্গ আমরা ব্যবহার করব না সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে। মানুষের ক্ষেত্রেও দেখো নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা সিকাম অঙ্গের নিষ্ক্রিয় রূপ, এটা কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা সিকাম অঙ্গের নিষ্ক্রিয় রূপ। চোখের ক্ষেত্রে উপপল্লব, এটা নিকটিটিং মেমব্রেন এই অঙ্গের নিষ্ক্রিয় রূপ, এটা নিকটিটিং মেমব্রেন, এটা হবে 2, নিকটিটিং মেমব্রেন এই অঙ্গের নিষ্ক্রিয় রূপ। নেক্সট দেখো কক্সিস, কোমরের নিচে দেখতে পাচ্ছ একটু উঁচু মতো আমাদের অংশ আছে, সেটা হলো কক্সিস, এটা কিন্তু লেজের। আগে কিন্তু মানুষের উৎপত্তি হয়েছে, তোমরা জানো যে হনুমান বা বাঁদর থেকে, হোমো ইরেক্টাস থেকে, তাহলে তারা কিন্তু মানে বাঁদররা কিন্তু লেজ বিশিষ্ট ছিল, তাহলে এই লেজটাই কিন্তু বর্তমান যুগে মানুষের ক্ষেত্রে কক্সিস নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা চলে আসছি, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? আর উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? তাহলে প্রথমেই দেখো জীবন্ত জীবাশ্ম কাকে বলে? যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম বিবর্তন ছাড়াও এখনও পৃথিবীতে টিকে আছে, অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, সেই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। অর্থাৎ একই সময় পৃথিবীর আদি যুগে জন্মগ্রহণ করেছিল ধরো 2টো সম্প্রদায়ভুক্ত জীব, এক প্রকার জীব মরে গেছে কিন্তু আরেক প্রকার জীব টিল নাও কন্টিনিউ রয়ে গেছে, তখনও ছিল এখনও রয়েছে, কিন্তু তাদের সমসাময়িক জীবগুলো অবলুপ্ত হয়েছে। এরকম জীব যারা রয়ে গেছে তাদের আমরা বলি জীবন্ত জীবাশ্ম। যেমন দেখো ইকুইজিটাম, নিটাম, গিঙ্গোবাইলোবা নামক উদ্ভিদগুলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। নেক্সট দেখো আমাদের রয়েছে যে প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে? তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের প্রাকৃতিক নির্বাচনবাদ বলে। আরেকটু তো জানো যে এই প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন, আরও তোমরা জানো যে এর প্রবক্তা হলেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন, ঠিক আছে। ডারউইনের যে প্রতিপাদ্য বিষয় তার মূলই ছিল, ডারউইনের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে যদি বলা হয় যে কোনটা প্রধান বা কোনটা ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ, সেটাই কিন্তু ডারউইনের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম বা প্রধান, ঠিক আছে। মানে কি এই প্রাকৃতিক নির্বাচনবাদটা একটু দেখো তোমাদের বুঝিয়ে দিই। মানে
অনুকূল বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা মানে প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতায় প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে। মানে যাদের মধ্যে প্রকরণ ঘটেছে, প্রকরণ এই টার্মিনোলজিগুলো ইউজ করতে পারো তোমরা, যাদের ক্ষেত্রে প্রকরণ ঘটেছে, প্রকরণ মানেই হলো ভ্যারিয়েশন বা ভেদ, অর্থাৎ যাদের ক্ষেত্রে জিনের রিকম্বিনেশন ঘটেছে, জিনের রিকম্বিনেশনটা হবে জিনের, বা এর অন্যতম কারণ হলো ক্রসিং ওভার, এর অন্যতম কারণ হলো মিওসিসের সময় যে ক্রসিং ওভার ঘটে তোমাদের সেটা। তাহলে এর ফলে কিন্তু ভ্যারিয়েশন বা ভেদ সমন্বিত জীবেদের উদ্ভব ঘটে। তারা কি করে, মানে ভ্যারিয়েশনটা যে যে জীবের পক্ষে যায় বা অনুকূলে যায় সেটাই কি অভিযোজনে আমরা সেটা দেখতে পারি। অর্থাৎ অভিব্যক্তি থেকেই কিন্তু অভিযোজনের উদ্ভব হয়েছে, অর্থাৎ অভিব্যক্তির ফলেই কিন্তু এই ভ্যারিয়েশনগুলোর উদ্ভব হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি অভিযোজনের আকারে। এবং যে জীবগুলোর মধ্যে এই ভ্যারিয়েশন হচ্ছে তারা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অনেক সুযোগ সুবিধা ভোগ করছে এবং অর্থাৎ প্রকৃতি তাদের নির্বাচন করছে, অর্থাৎ এর থেকেই কিন্তু নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে। তাহলে এই রকম যে মতবাদ তাকেই কিন্তু বলে প্রাকৃতিক নির্বাচনবাদ। নেক্সট দেখো সমান্তরাল অভিযোজন কাকে বলে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বিভিন্ন প্রজাতির একই রকম বাসস্থানে বাস করার জন্য একই রকমের অভিযোজন দেখা যায়। মাইন্ড ইট, একই রকম পরিবেশে রয়েছে এবং তাদের একই রকম অভিযোজন দেখা যাচ্ছে। এটা ভালো করে দেখবে যে একই রকম অবস্থানে বাস করার জন্য যে একই রকম অভিযোজন হচ্ছে তাকেই বলা হচ্ছে সমান্তরাল অভিযোজন। যেমন স্থর মরুভূমিতে গিরগিটি এবং দক্ষিণ আমেরিকার গিরগিটি যদিও এরা ভিন্ন প্রজাতির, অথচ মরু অভিযোজিত বৈশিষ্ট্য উভয়ে একই প্রকার। মরু অভিযোজনগত যে বৈশিষ্ট্য তার জন্য কিন্তু উভয়ে একই রকম অভিযোজন দেখা যাচ্ছে, একেই বলা হচ্ছে সমান্তরাল অভিযোজন। নেক্সট দেখো এখানে আরো কিছু প্রশ্ন করা হয়েছে, মুখ্য বা প্রাথমিক অভিযোজন কাকে বলে। বিবর্তনের মাধ্যমে যে পরিবেশে জীবের জন্ম ও বিকাশ ঘটে সেই পরিবেশেই ওই জীবের অভিযোজন ঘটলে তাকে মুখ্য বা প্রাথমিক অভিযোজন বলে। অর্থাৎ যে পরিবেশে জীবটা জন্মেছে তার অভিযোজন যদি সেই পরিবেশেই হয়, অর্থাৎ দুটোই কিন্তু সেম, তাহলে তাকে আমরা মুখ্য বা প্রাথমিক অভিযোজন বলি। যেমন মাছের স্বাভাবিক বাসস্থান হলো জল, জলে বসবাস করার জন্যই এদের মাকু আকৃতির দেহ গঠন, পটকার উপস্থিতি, জোড় বিজোড় পাখনা, ফুলকা ইত্যাদির আবির্ভাব ঘটেছে। এইগুলো প্রাথমিক অভিযোজনগত বৈশিষ্ট্য। মাছ প্রথমেও জলে ছিল, পরেও জলে ছিল, সেই জন্য জলে থাকার জন্য মাছের যে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ ঘটেছে এগুলোকে বলছে প্রাথমিক অভিযোজন। নেক্সট দেখো গৌণ অভিযোজন কাকে বলে। কোনো নির্দিষ্ট পরিবেশে কোনো জীবের উদ্ভব বা বিকাশ ঘটানো কোনো প্রাকৃতিক পরিবেশে ওই পরিবেশের উপযোগী বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকার জন্য যে অভিযোজন ঘটে তাকে গৌণ অভিযোজন বলে। ঠিক আছে, যেমন কই, শিঙি, মাগুর প্রভৃতি মাছের ডাঙায় কিছুক্ষণ থাকার উপযোগী অঙ্গ হিসাবে অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে, এটাই কিন্তু এদের গৌণ অভিযোজনগত বৈশিষ্ট্য। এইসব মাছেদের তোমরা তো জানো যে কি রয়েছে, ফুলকা তো রয়েছে শ্বাসঙ্গ হিসাবে, এছাড়া পাখনাও রয়েছে, এছাড়াও এদের একটা এক্সট্রা রেসপিরেটরি অর্গান রয়েছে যার সাহায্যে এরা স্থলেও যদি রাখা হয় এই মাছগুলোকে তারা বহুক্ষণ বেঁচে থাকতে পারে। এই জন্য এদের কিন্তু জিওল ফিশ বলা হয়। তাহলে স্থলেও যে এরা এক্সট্রা রেসপিরেটরি অর্গানগুলোর সাহায্যে বেঁচে থাকছে বা অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে যে বেঁচে থাকছে, এটাই হলো এদের গৌণ অভিযোজনগত বৈশিষ্ট্য।